সুধী শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সুস্থ আছো, ভালো আছো। শোল্লা হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আজ আমরা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার ইতিহাসে মোহাম্মদ বিন কাসিম তার সিন্ধু ও মুলতান অভিযান সম্পর্কে শিখব। আমরা গত ক্লাসে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার ভারতের তৎকালীন পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছি এবং ভারতের মানচিত্র তথা ভারতের পরিচয় সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা মোহাম্মদ বিন কাসিমের জীবনী এবং তার সিন্ধু ও মুলতান অভিযানের ঘটনাবলী সম্পর্কে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে থাকা টেক্সট বুক তোমরা ফলো করতেছ, এটা আমি বিশ্বাস করি। তো আমি তোমাদের সাহায্যার্থে এখন মোহাম্মদ বিন কাসিমের পরিচয় সম্পর্কে বলছি। 31 ডিসেম্বর 695 খ্রিস্টাব্দে বর্তমান সৌদি আরবের তৎকালীন আরব উপদ্বীপের তাইফ শহরে জন্মগ্রহণ করেন আমাদের আজকের আলোচ্য বীর মোহাম্মদ বিন কাসিম। তিনি তৎকালীন উমাইয়া খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে তারই চাচা অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের সম্মানিত চাচা যান হাজ্জাজ বিন ইউসুফ এর অনুমতি সাপেক্ষে 710 খ্রিস্টাব্দে ওবায়দুল্লাহ ও বুদায়েল নামক দুজন সেনাপতির নেতৃত্বে সিন্ধু রাজের বিরুদ্ধে পরপর দুটি অভিযান প্রেরণ করেন। ইসলামের ইতিহাসে মোহাম্মদ বিন কাসিমের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। যদিও তার দুটি অভিযানই ব্যর্থতায় পর্যবসিত হয়, তবুও তিনি দমে যাননি। উপর্যুপরি তিনি দুইবার ব্যর্থতায় হতাশ না হয়ে হাজ্জাজ 711 খ্রিস্টাব্দে তার জামাতা 17 বছর বয়সী তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে পুনরায় অভিযান প্রেরণ করেন। তাহলে আমরা এখানে ঐতিহাসিক ভাষায় বললাম, আমরা যদি এখন একটু ভেঙে আলোচনা করি বা জানি, তাহলে আমরা জানতে পারলাম যে মোহাম্মদ বিন কাসিমের চাচা হচ্ছেন হাজ্জাজ বিন ইউসুফ। তিনি একজন উমাইয়া সেনাপতি, আর তৎকালীন সময়ে উমাইয়া খলিফা ছিলেন খলিফা আল ওয়ালিদ। তাহলে মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে এই অভিযান প্রেরণ করেন ভারত উপমহাদেশে? 711 খ্রিস্টাব্দে। কার অনুমতি সাপেক্ষে? হাজ্জাজ বিন ইউসুফের অনুমতি সাপেক্ষে। ভারতীয় ঐতিহাসিক ডক্টর ঈশ্বরী প্রসাদ সুন্দর করে বলেন, তিনি বলেন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান ইতিহাসের একটি অন্যতম রোমাঞ্চকর ঘটনা। কেন? তিনি উল্লেখ করেছেন সাহসী বীর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 6000 সিরীয় এবং ইরাকি সৈন্য, 6000 উস্ট্রারোহী সৈন্য এবং 3000 রসদবাহী ওট নিয়ে 711 খ্রিস্টাব্দে সিন্ধুর দিকে যাত্রা করে এবং অবশেষে ম্যাকরানে উপস্থিত হন, অর্থাৎ সিন্ধুর শহরের ম্যাকরান অঞ্চলে উপস্থিত হন। তৎকালীন সময়ে ম্যাকরানের শাসনকর্তা ছিলেন হারুন। মোহাম্মদ বিন কাসিমকে আরও সৈন্য দিয়ে অভিযানে সাহায্য করেন। তাহলে এই সমন্বিত বাহিনী নিয়ে মোহাম্মদ বিন কাসিমের শক্তি আরও বৃদ্ধি পেল। তিনি 712 খ্রিস্টাব্দে সিন্ধুর বন্দর দেবল বন্দরকে আক্রমণ করেন। আমাদের জানা আছে যে তৎকালীন সময়ে, অর্থাৎ যখন মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আক্রমণ করেন, সেই সময়ে এই অঞ্চলের রাজা ছিলেন রাজা দাহির। তার নির্যাতনে, তার অত্যাচারে অতিষ্ঠ জনগণ সকলেই আরব বাহিনীতে অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের বাহিনীতে যোগদান করে তার শক্তি বৃদ্ধি করেন। মুসলিম বাহিনী আল আকস বা মধু, যাকে ইংরেজিতে বলা হয় মানজানিক বধূ নামক একটি দুর্গ ধ্বংস করার বিশেষ যন্ত্র দিয়ে প্রস্তর বা পাথর নিক্ষেপ করে দেবল দুর্গটি ধ্বংস করে দেয়। ফলে এই দেবল দুর্গটি মুসলমানদের
হস্তগত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেবল অধিকারের পর মুসলিম বাহিনী বিনা বাধায় নিরুন, সিওয়ান এবং সিশাম জয় করতে সক্ষম হয়। আরব বাহিনীর ক্রমাগত একের পর এক বিজয়ে রাজা দাহির চিন্তিত হয়ে পড়েন, বিচলিত হয়ে পড়েন। তিনি তখন সিদ্ধান্ত নিলেন আরবের মুসলিম বাহিনীর প্রতিরোধের উদ্দেশ্যে। সে সময় তিনি 50,000 সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে মুসলিম বাহিনীকে বাধা প্রদান করেন রাওয়ার নামক অঞ্চলে। 712 খ্রিস্টাব্দের 20 জুন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী ও রাজা দাহিরের বাহিনীর চূড়ান্ত শক্তি পরীক্ষা হয়। ফলে এই যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন। মুসলিম বাহিনীর হাতে রাওয়ার দুর্গের পতন ঘটলে দাহিরের পত্নী রানী বাই প্রাসাদের অন্য রমণীদের নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে জওহর ব্রত পালন করেন। এই জওহর ব্রত পালনের অর্থ হলো তারা বিষ পান করে আত্মহত্যা করে। রাজা দাহিরের অন্য এক পত্নী রানী লাদি এবং কন্যা সূর্য দেবী ও পরিমল দেবী মোহাম্মদ বিন কাসিমের হাতে বন্দী হন। এইভাবে ব্রাহ্মণাবাদ ও সিন্ধুর রাজধানী আলোর আরবদের অধিকারে আসে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তৎকালীন ভারতের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয় পরিস্থিতি সম্পর্কে। সেখানে আলোচনা করেছিলাম যে ব্রাহ্মণদের অত্যাচারে নিম্ন শ্রেণীর হিন্দুদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা সেই নিম্ন শ্রেণীর হিন্দুগণ, অর্থাৎ তথাকথিত নিম্ন শ্রেণী, যেহেতু ইসলামে বা আল্লাহ রাসূলগণ কখনোই কোনো মানুষকে আলাদা চোখে দেখেননি, আলাদাভাবে বিচার করেননি, সেজন্যই তথাকথিত হিন্দুদের হিন্দুত্ববাদের এই ক্লাসিফিকেশনটি আলোচনায় আসে না। তারপরও ইতিহাসের আলোচনায় আমরা দেখতে পাই যে চারটি শ্রেণী ছিল তৎকালীন সময়। হিন্দুর রাজধানী আলোর দখলের পর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু শক্তির শেষ উৎস মুলতান নগরী অবরোধ করেন, অর্থাৎ এই নগরীকে চারদিক দিয়ে তিনি বন্দী করে ফেলেন। ফলে তীব্র প্রতিরোধ মোকাবিলা করে 713 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী এই মুলতান শহরও জয় করতে সক্ষম হয়। ঐতিহাসিক ভি.ডি. মহাজন এ সম্পর্কে বলেন যে মুলতান থেকে আরব বাহিনী, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের বাহিনী, সৈন্যবাহিনী এত বেশি স্বর্ণ করায়ত্ত করেছিল যে তারা একে স্বর্ণ শহর হিসেবে আখ্যায়িত করে। আমরা এটা পাই হলো সিটি অফ গোল্ড, ভি.ডি. মহাজন, দি সালতানাত অফ দিল্লি, পেজ 18, অর্থাৎ দিল্লির সালতানাত, পৃষ্ঠা 18। এই গ্রন্থে আমরা দেখতে পাই যে ভি.ডি. মহাজন এই কথাটি বলেছেন। মুলতান বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম কনৌজ জয়ের পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু অভিযান সম্পন্নের পূর্বে খলিফা সুলায়মান তাকে রাজধানী দামেস্কে, বর্তমান সিরিয়ায় অবস্থিত, প্রত্যাবর্তনের নির্দেশ দেন, অর্থাৎ ফিরে যেতে বলেন। তাই তার পক্ষে আর অভিযান পরিচালনা সম্ভব হয়নি। এই মহান বীর, মুসলিম বীর 715 খ্রিস্টাব্দে মাত্র 20 বছর বয়সে 18 জুলাই মৃত্যুবরণ করেন। এক কথায় বলতে গেলে 18 জুলাই 715 খ্রিস্টাব্দে 20 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যু নিয়েও রয়েছে রোমাঞ্চকর গল্প। আমরা আরেকদিন সেই গল্প জানব। তো আজকে আমরা যা শিখলাম মোহাম্মদ বিন কাসিম তিনি 31 ডিসেম্বর 695 খ্রিস্টাব্দে তাইফ শহরে জন্মগ্রহণ করেন। আরব উপদ্বীপের তাইফ শহরে জন্মগ্রহণ করেন। তিনি 18 জুলাই 715 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন এবং মোহাম্মদ বিন কাসিমের জীবনকাল ছিল 20 বছর। তিনি কার নির্দেশে এসেছিলেন? তিনি খলিফা আল ওয়ালিদের অনুমতিক্রমে ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষে আসার সময় কার সেনাপতি হয়ে এসেছিলেন? হাজ্জাজ বিন ইউসুফের নির্বাচিত সেনাপতি হিসেবে
এসেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ এবং মোহাম্মদ বিন কাসিমের মধ্যকার সম্পর্ক কী ছিল? চাচা ভাতিজা। অর্থাৎ মোহাম্মদ বিন কাসিমের যিনি আনুগত্য পোষণ করেছেন তিনি চাচা মোহাম্মদ বিন কাসিম। আবার মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের অনুগত সেনাপতি ছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন খলিফা আল ওয়ালিদের অনুগত সেনাপতি। আমরা জানতে পারলাম কিভাবে সিন্ধু ও মুলতান বিজয় অর্জিত হলো। পরবর্তীতে আমরা মোহাম্মদ ঘুরি ও সুলতান মাহমুদ সম্পর্কে আলোচনা করব।